Noxetta. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে কয়েকদিন আগে কিন্তু আমরা একটা সিনেমা দেখেছিলাম, ডেভিল মে টেক ইউ। মানে যেখানে আমরা দেখেছিলাম একজন লোক টাকা পয়সা বা বড় লোক হওয়ার জন্য একটা কালো জাদু করে এবং সে শয়তানের সাথে একটা চুক্তি করে যে সে টাকা পাবে আর টাকার বিনিময়ে সে তার সন্তানকে বা সন্তানদেরকে শয়তানের কাছে বলি দেবে। আমি যখন এই কথাগুলো বলছি, আমি ভিডিও এডিটরকে রিকোয়েস্ট করবো সেই পূর্বের সিনেমাটার ক্লিপগুলো আমি যখন কথা বললাম তখন দেখানোর জন্য, যাতে সবার মনে পড়ে আর কি। তো সেই সিনেমার কিন্তু পার্ট 2 আছে, সেই পার্ট 2টা আজকে আমরা তোমাদের জন্য এক্সপ্লেন করব। আর এই পার্ট 2 কাহিনী কিন্তু সম্পূর্ণ ভিন্ন, তবে তারপরেও আগের পার্টের সাথে একটু কানেকশন রয়েছে এবং পার্ট 2 রেটিং আগেরটার চেয়ে বেশি, কিন্তু পার্ট 2টা আমার কাছে একটু বেশি কমপ্লেক্স লেগেছে বা জটিল লেগেছে এক্সপ্লেন করার জন্য, কারণ এখানে অনেক বেশি ক্যারেক্টার রয়েছে। তবে তারপর আমি চেষ্টা করব যত সহজভাবে বোঝানো যায় সেভাবে বোঝানোর জন্য। তো যদি ব্রেক থাকে, ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমার প্রথম পার্ট তুমি যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই সিনেমাটা বুঝতে একটু কষ্ট হবে। তো প্রথম পার্টটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে আগে প্রথম পার্টটা দেখে আসো, তারপর এই পার্টটা দেখো। তো যাই হোক, এই সিনেমার শুরুতে আমরা একজন মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে গ্যাডিস। তার নামটা মনে রাখতে হবে, খুবই মেইন লিড ক্যারেক্টার, আর সে আগের সিনেমাতে ছিল না। আর তাকে দেখে বোঝা যাচ্ছিল সে হয়তো কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। আর তখনই এখানে তার বোন আসে, তবে আপন বোন না, একসাথে বড় হয়েছে ওরা, সেই হিসেবে বোন, যার নাম হচ্ছে দেবী। তবে গ্যাডিসকে দেখে সে ঘাবড়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে কি হয়েছে। তো গ্যাডিস তখন বলে আমার এই অবস্থা আয়ুব করেছে, আয়ুব আবার ফিরে এসেছে। আর আয়ুব কে সেটা আমরা সামনে জানতে পারবো। তো এটা শুনে দেবী একটু কনফিউজড হয়ে যায়, কারণ আয়ুব তো মারা গিয়েছে অনেক আগে, সে আবার কই থেকে আসবে। এবং দেবী এরপর গ্যাডিসকে প্রশ্নই করে মরে যাওয়া ব্যক্তি তোমাকে কিভাবে জ্বালাবে, এটা হয়তো তোমার হ্যালোসিনেশন বা ভ্রম। কিন্তু গ্যাডিস তখন করে কি, তার আঘাতের চিহ্ন দেখিয়ে বলে আয়ুব এখানে এখনো আছে এবং সে তোমাকে ঘুরে ঘুরে দেখছে। আর গ্যাডিসের এই হাল দেখে দেবী তো আজকে ভয় পেয়ে যায় এবং আজকে রাতে ওর সাথে থাকারই সিদ্ধান্ত নেয়। তো এরপর গ্যাডিস তার রুমে ঘুমাতে যায়, আর চলে যাওয়ার পরে দেবীর চোখ পড়ে কিছু একটা কাটিং পেপারের উপর, যেখানে লাসমানা পরিবারের খবর ছাপা হয়েছিল। মানে ওই যে গত পর্বের কাহিনী, সাথে আলভি এবং নারার কথাও ছিল, মানে যে দুজন সার্ভাইভ করে বেরিয়েছিল। আলভি তো নায়িকা ছিল ওই পর্বের। আর এরপর দেবীর নজর পড়ে তাদের ছোটবেলার একটা অ্যালবামের ওপর, যেটা দেখে দেবী ঘাবড়ে যায়। মানে ওই অ্যালবামে সে একটা গন্ডগোল দেখতে পায়, তবে এই অ্যালবামে কি গন্ডগোল ছিল তা আমরা পরে জানতে পারবো, আর এটা জানলে তোমাদের গা শিউরে উঠবে। আর তারপরে আমরা দেখতে পাই দেবী কিছু একটার ছায়া অনুভব করে। আর তারপর সকালে যখন গ্যাডিস ঘুম থেকে ওঠে, সে দেবীকে কোথাও খুঁজে পায় না। আর তারপরে তার চোখ পড়ে ফ্লোরে থাকা রক্তের উপর, এবং ওপর থেকে রক্ত পড়ছিল। আর তারপর সে যখন ওপরের সিলিং এ তাকায়, সে দেখতে পায় একটা ডমিনিক প্রতীকের মাঝখানে দেবী মরে আটকে রয়েছে। আর এটা দেখে সে মারাত্মক ঘাবড়ে যায় এবং কান্না করতে থাকে। আর এরপর আমাদেরকে গত সিনেমার যে মেইন নায়িকা আলভিকে দেখানো হয়, এবং ওই ঘটনার পরে সে তার ছোট বোনকে নিয়ে তার শহরের বাড়িতে থাকে। কিন্তু বাড়ি আসার পরও সে অনুভব করে যে ওই কালো জাদুকরী মহিলা, মানে ওই কবিরাজ মহিলা তার আশেপাশে রয়েছে। তো এরপর সকালে যখন আলভির ঘুম ভাঙে, তখন কিছু মাস্ক পরা লোক ওদের বাড়িতে ঢুকে। তো আলভি তাদের দেখে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু এই মাস্ক পরা লোকদের দেখে মনে হচ্ছিল না তারা প্রফেশনাল ডাকাত বা ডাকাতি করতে এসেছে, এবং তারা করে কি আলভিকে শক দিয়ে সেখানেই বেহুশ করে দেয়।
আর তারপর আলভি এবং ওর ছোট বোন নারাকে নিয়ে শহর থেকে বাইরে একটা অনাথ আশ্রমে আসে। আর তারপর আলভির যখন হুঁশ আসে সে নারাকে মানে ছোট বোনকে খুঁজতে থাকে। আর তখনই সেই কিডন্যাপারদের মধ্যে 3 জন আলভির সামনে আসে। আর এখানে জেনা নামের যে মেয়েটা রয়েছে সে আলভির কাছে প্রথমেই ক্ষমা চায় ওকে কিডন্যাপ করার জন্য, এবং জেনা বলে তোমাকে এখানে নিয়ে আসা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল, আর কোনো উপায় ছিল না। তো এইখানে আসলে হয়েছে কি, এই সিনেমায় টোটাল 7 জন একটা এতিমখানায় থাকতো, এই এতিমখানাতেই। তো তাদের 3 জন হচ্ছে ওরা। তো জেনা বলে এই অনাথ আশ্রমে আমরা 7 জন থাকতাম, যারা আমরা আপন কেউ না কিন্তু ভাই বোনের মতোই থাকতাম। আর আমাদের দেখাশোনা করার জন্য শুধুমাত্র আয়ুব এবং তার স্ত্রী ছিল। আয়ুব মানে ওই যে সেই আয়ুব, যে আয়ুবের কথা আমরা একটু আগে শুনলাম। তো হঠাৎ করে একদিন হয় কি, আয়ুবের স্ত্রী মারা যায়। আর তারপর থেকে আয়ুবের ব্যবহার বদলে যেতে থাকে এবং তারা কারণে অকারণে আমাদেরকে মারধর করতো। একটু ভুল হলেই অন্ধকার ঘরে আটকে দিত, কোনোদিন তো আমাদের খাবারও দিত না। এবং আমরা প্রায় দেখতাম আয়ুব করতে গিয়ে বেসমেন্টের নিচে গিয়ে বিভিন্ন রকমের রিচুয়াল করতো, এবং ওখানে যাওয়া আমাদের জন্য কঠিনতম বারণ ছিল। আর একদিন আমাদের ধৈর্যের বাঁধন ছিঁড়ে যায় এবং আয়ুব যখন বেসমেন্টে নামে রিচুয়াল করার জন্য আমরা ওকে পুড়িয়ে ফেলি। কিন্তু ও মরার আগে আমাদেরকে অভিশাপ দিয়ে দেয় যে শয়তান তো তোদের ছাড়বে না, কারণ আমি শয়তানের সাথে তোদের ডিল করে ফেলেছি বা চুক্তি করে আগেই করে ফেলেছি। আর ওদের ধারণা ওই অভিশাপেই মূলত দেবী মানে একটু আগে যার মৃত্যু হলো তার মৃত্যু হয়েছে। তো এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গ্যাডিস কোন আয়ুবের কথা বলেছিল। তো একজন যেহেতু মরেছে, এখন বাকি যে 6 জন রয়েছে ওদের 6 জনকে ওরা মেরে ফেলবে। তো ওরা খুব ভয় পেয়ে রয়েছে। আর এই কারণে আলভিকে ওরা কিডন্যাপ করে নিয়ে এসেছে, কারণ আলভি একমাত্র ওদেরকে সাহায্য করতে পারে। মানে ওরা আলভির সম্পর্কে খবরের কাগজে দেখেছিল যে আলভির আগে থেকেই শয়তানদের বিরুদ্ধে সংগ্রাম করার অভিজ্ঞতা রয়েছে। যদিও এটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না, তবে তাদের আলভির উপর অনেক আস্থা যে একমাত্র আলভি তাদেরকে বাঁচাতে পারে। তো আলভির না চাওয়া সত্ত্বেও সে আলভি করেকে ওদেরকে সাহায্য করার জন্য রাজি হয়। আর তারপর আলভি করেকে অনাথ আশ্রমটা ঘুরে ঘুরে দেখছিল এবং তদন্ত করছিল, এবং ঘুরতে ঘুরতে সে যখন ওপরের তলায় যায় ঠিক তখনই আয়ুবের আত্মা আলভির কাছে জোরে জোরে আসছিল এবং গায়েব হয়ে যাচ্ছিল। তো ভয় পেয়ে দ্রুত নিচে নেমে আসে। আর তখন আলভি ওদের কথা বিশ্বাস করে যে ঘটনা সত্য, ওদের পেছনে কোন একটা আত্মা রয়েছে। আর এরপর জেনা নামের ওই মেয়েটা আলভির সাথে গ্যাডিস, ক্রিস্টি এবং মার্থার পরিচয় করিয়ে দেয়। আর তারপর জেনা করে কি আলভিকে একটা কালো কিতাব দেয়, যেখানে আলভি সে আত্মাটির ছবি দেখতে পায় এবং এই আত্মার মোকাবেলা ও এর আগেই করেছিল। আর এটা দেখে সে ওই বইটি রেখে আশ্রমের বাইরে চলে আসে। আর তখন বুডি নামে যে একজন রয়েছে সে বলে আয়ুবকে এই কিতাবটা একটা জাদুকর্ণী মহিলা দিয়েছিল, মানে ওই কবিরাজ দিয়েছিল আর কি। আর ওই কবিরাজ মহিলাটি ছিল সেই মহিলাই যে আলভির পরিবারের পেছনেও পড়েছিল, মানে আলভির বাবা যার সাথে এই চুক্তি করেছিল। তো এখানে বুডি আরো বলে আয়ুব তার স্ত্রীকে হয়তো বাঁচানোর জন্য ওই মহিলার সাহায্যে কালো জাদু করেছিল। আর তখন আলভি বুঝে যায় ওদের পেছনে যে ছিল ওই সেম শয়তানটা ওদের পেছনেও রয়েছে। আর এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, অন্যান্য হরর সিনেমার মতো এই এলাকাতেও কোনো নেটওয়ার্ক ছিল না। তো এ কারণে তারা একে অপরের সঙ্গে কথা বলার জন্য ওয়াকি টকি ব্যবহার করছিল। তো যাই হোক, এরপর তারা সবাই বেসমেন্টের কাছে যায় যেখানে তারা আয়ুবকে মেরে ফেলেছিল। আর এখানে ক্রিস্টি বারবার নিষেধ করে যে নিচে যেও না, বেসমেন্টের দরজা খুলো না। তবে তারপরেও ক্রিস্টির কথা কেউ শোনে না, এবং নারাও ভয় পায় যেতে, মানে ছোট বোন আলভির। তো এই কারণে নারাও উপরে থেকে যায় আর তারপর বাকি সবাই চলে যায় নিচে। তো এখানে মার্থা করে কি এই ডায়েরিটার অনুবাদ করে বলে সে তার স্ত্রীকে পুনরুজ্জীবিত করার জন্য শয়তানের সাথে ডিল করেছিল, আর সেই হিসেবেই 7টা শিশুকে বলি দেওয়ার কথা ছিল। কিন্তু এই চুক্তি পরিপূর্ণ হওয়ার আগেই আমরা তাকে মেরে ফেলি। আর এই কারণে এই চুক্তিটা পরিপূর্ণ করার জন্য সে আবার ফিরে এসেছে। হয়তো এটার মাধ্যমে তারা দুজন আবার জন্ম নিতে চায়। আর এই অভিশাপ কেবলমাত্র সেই ব্যক্তি ভাঙতে পারবে যে এতে লেখা মন্ত্রগুলো ভালো মতো বুঝতে পারবে। তো এখানে মার্থা আলভিকে বলে এইরকম ঘটনার অভিজ্ঞতা একমাত্র তোমারই রয়েছে, তো তুমি এই কাজটা করতে পারবে, আমাদেরকে বাঁচাতে পারবে। আর এরপর গ্যাডিস মানে যে প্রথমে দেবীর সাথে যে ছিল সিনেমার প্রথমে যাকে আমরা দেখেছি, গ্যাডিস বলে তোমার রক্তের কিছু ফোঁটা এই বইয়ের উপর রাখা এবং এই মন্ত্রটা জপ করো। তো রক্ত দিয়ে মন্ত্র পড়া শুরু করলে আলভির সমস্ত শরীর কাঁপতে থাকে, এবং তখন সে একটা পুরনো ঘটনা দেখতে পায় যেখানে বাচ্চাগুলো আয়ুবকে মারছিল। আর তখনই আলভি বেহুশ হয়ে যায় এবং সেখানে ঠান্ডা বাড়তে থাকে এবং বেসমেন্টের জিনিসপত্র এদিক ওদিক পড়তে থাকে, এবং ফাইনালি আয়ুবের আত্মা ওদের উপর হামলা করে দেয়। আর এই আত্মা দেখার ক্ষমতা একমাত্র আলভিরই ছিল, মানে শুধুমাত্র আলভি তাকে দেখতে পাচ্ছিল, আর কেউ দেখতে পারছিল না। আর এই সুযোগে আয়ুবের আত্মা জেনার উপর হামলা করে দেয়। আর তখন সবাই ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আয়ুবের আত্মা ওকে নির্মম ভাবে মেরে ফেলতে থাকে। আর ওপরের বেসমেন্টে ছিল হচ্ছে নারা এবং ক্রিস্টি। তো ক্রিস্টি তো ভয় পেয়ে নিচে নামেনি, তো ওরাও চিৎকার শুনতে পায়। আর চিৎকার শুনে ক্রিস্টি করে কি বেসমেন্টের দরজা খুলে দেয়। আর তখনই আলভি ওকে বলে দরজা খুলো না, দরজা আটকাও। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। ওই আয়ুবের আত্মা করে কি বেসমেন্ট থেকে বের হয়ে ক্রিস্টির ভেতরে ঢুকে পড়ে
এবং আইবের আত্মা এখন পুরোপুরি ক্রিস্টিকে বশ করে নিয়েছিল এবং ক্রিস্টিকে দিয়ে সে করে কি বেসমেন্টের দরজা বন্ধ করে দেয় আর নারার পেছনে পড়ে যায়, মানে ছোট বোনকে মারবে আলভির। তো নারা কোনো রকমের জীবন বাঁচিয়ে করে কি একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু আত্মাটি তখন ক্রিস্টিকে এতভাবে আবিষ্ট করেছে যে দেখতে পাচ্ছ মানে এখানে ইন্দোনেশিয়ান সিনেমায় কোন লেভেলের হরর দেখিয়েছে, কিভাবে দরজাটা ভাঙছে দেখতে পাচ্ছ ক্রিস্টি, সিরিয়াসলি জোস লেভেলের ছিল, এটা খুবই ক্রিপি ছিল। তো এরপর ভেতরে ঢুকে সে নারাকে খুঁজতে থাকে, কিন্তু নারা আলমারির উপরে লুকিয়েছিল। আর এরপর যখনই আত্মাটা আলমারির উপরের দিকে যায়, সে আত্মাটিকে ধাক্কা দিয়ে আলমারিটাই নিচে ফেলে দেয়। আর এর ফলে ক্রিস্টি চাপা পড়ে। আর তখনই সেখানে আলবি আসে এবং ও কোনো রকমের দয়া না দেখিয়ে ডাইরেক্ট ক্রিস্টিকে একবারে সাফারি কিরকিরা করে দেয়, মানে একবারে মেরে ফেলে। তো যাই হোক, আইবের কিন্তু 7 জনকে বলি দেওয়ার কথা ছিল, যেখানে 3 জন শেষ। যেমন প্রথমে দেবী মরলো, তারপর এই যে নিচ বেসমেন্টে একজন মরেছে জেনা, আর এখানে মরলো ক্রিস্টি। তো আর ক্রিস্টির মৃত্যুর পরে ওর দেহ একটা কাপড়ে মুড়ে ওরা করে কি একটা রুমের এক পাশে রেখে দেয়। আর তখন আমার লক্ষ্য করি গ্যাটিসের আঙুলে ব্যান্ডেজ বাঁধা, কিন্তু সে কেন এটা বেঁধে রেখেছে, মানে তার মানে আঙুল দিয়ে সে কি কোনো রক্ত টক্ত দিয়েছে নাকি? তো যাই হোক, এটার উত্তর আমরা পরে পাবো। আর তখন আমরা দেখি আলবি খুব রাগ প্রকাশ করে এবং সে গ্যাটিসকে বলে, তুমি আমাকে এই মন্ত্র কেন পড়তে বলেছিলে? তুমি বলেছিলে এই মন্ত্র পড়লে সব ঠিক হবে, কিন্তু এখন তো দেখা যায় এই মন্ত্র পড়ে আরো জীবিত হয়ে গিয়েছে। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আর এরপর আলবি করে কি তার ছোট বোনকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য বের হয়। আর বুডি নামের ওই ছেলেটা ওদের সাহায্য করার জন্য বা দিয়ে আসার জন্য গাড়িটা বের করে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি চালুই হয় না। এবং বনেট ওঠালে দেখা যায় গাড়ির তারটাই কেউ কেটে ফেলেছে, মানে কেবল টেবল কেটে দিয়েছে ইলেকট্রিকের। মানে এইখান থেকে কেউ হয়তো চায় না যে আলবি এখান থেকে যাক। আর তখনই আলবি গাড়ির বাইরে আইবের আত্মা দেখতে পায় এবং ও ভয়ে সেখানে বেহুশ হয়ে যায়। আর এরপর যখন ওর হুঁশ ফিরে আসে, তখন ও নিজেকে একটা ঘরে দেখতে পায়, যেখানে সামনে সে তার বাবা লাসামানাকে দেখতে পায়। এবং আলবি এই সবকিছুর জন্য ওর বাবাকে দোষী বলে যে তুমি টাকার লোভে ওই শয়তানের সাথে চুক্তি করেছিলে এবং তোমার জন্য এই সব শুরু হয়েছে। তুমি যদি এটা না করতে তাহলে এই শয়তান আমাদের পেছনে পড়তো না। বাট লাসামানা তখন বলে, শোন, তুই এখান থেকে দ্রুত পালিয়ে যা, এখানে শয়তানই তোকে এনেছে এবং ওই শয়তান শুধুমাত্র যে ওদেরকে বলে দিতে চায় তা নয়, সাথে তোকে এবং নারাকেও বলে দিতে চায়। তুই যত তাড়াতাড়ি সময় এখান থেকে চলে যা, এখানে শয়তানই তোদেরকে ট্রিক্স করে এনেছে, এই ঘটনার সাথে ওদের ঝামেলার সাথে তোর কোনো সম্পর্ক নেই, তুই এখান থেকে চলে যা। বাট তখনই আইবের আত্মা সেখানে চলে আসে এবং আলভির হাত ধরে নেয় এবং হাত ঝলসে যেতে থাকে আলভির। আর তখন আলভি চিৎকার করতে থাকে। বাট ওই মুহূর্তে আমরা দেখতে পাই আলভির চোখ খুলে এবং আমরা বুঝতে পারি আলভি এতক্ষণ স্বপ্ন দেখেছে। আর ওখানে আমরা দেখি বুডিও বসেছিল এবং বুডি মূলত অজ্ঞান হওয়ার পরে আর কি আলভিকে ঘরে নিয়ে এসেছে। তো বুডি জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? আলভি বলে, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। বাট এরপর যখনই ওর হাত দেখে, ও তো পুরো শকড, ওর হাত আসলেই পুড়ে গিয়েছে। তো এটা দেখে বুডিও অবাক হয়ে যায়। আর এরপর আলভি বুডিকে জিজ্ঞাসা করে, ওই গাড়ির তার কে কেটেছিল? বুডি তখন বলে, আমি বলতে পারছি না, এখানে আসার আগেও তো গাড়িটা ঠিক ছিল। আর তারপর ওদের সকলের সন্দেহ হয় যে ওদের মধ্যে থেকেই কেউ, মানে ওরা যে 7 জনে এতিমখানায় ছিল তাদের মধ্যে থেকে কেউ একজন আয়ুবকে সহায়তা করছে, মানে ওই ভূতটাকে। আর এই সত্যটা খোঁজার জন্য সবাই মিলে সেই আত্মার বইটা আবার দেখতে থাকে। আর তখন ওরা খেয়াল করে গ্যাটিস অনেকক্ষণ ধরে ওদের সাথে নেই। তো গ্যাটিসকে খোঁজার জন্য লিও যায়। আর আলভি লক্ষ্য করে আয়ুবকে ডাকার জন্য অনেকগুলো আঙুলের রক্তের ছাপ ডায়েরিতে রয়েছে। মানে আয়ুবকে ডাকার এই রীতিটা এর আগেও অনেকবার কেউ করেছে, মানে আলভি আসার পরেই তো আয়ুব আসলো, তার আগেও আরো অনেকবার ডাকা হয়েছে। আর তখন আলভি সবাইকে জিজ্ঞাসা করে এই কাজটা কে করেছিল, বাট ওরা সবাই বলে আমরা কেউ করিনি। আর তখনই আলভির মনে পড়ে গ্যাটিসের আঙুলে ব্যান্ডেজ লাগানো ছিল এবং গ্যাটিসই বলেছিল আলভিকে ওই বইয়ে আঙুলের ছাপ দেওয়ার জন্য। তো এখানে আলভি ক্লিয়ার হয়ে যায় যে এইখানে সর্ষের মধ্যে ভূত হচ্ছে গ্যাটিস। তো এরপর আলভি করে কি পুরনো একটা অ্যালবাম দেখতে পায়। আর ওই অ্যালবাম ভালো করে দেখলে ওর সন্দেহ বিশ্বাসে পরিণত হয় এবং এখানে আলভি সবাইকে ওই ছবিটা দেখিয়ে বলে, আয়ুব তোমাদের সবার উপর অত্যাচার করতো, তোমাদের সবাইকে ঘৃণা করতো, তোমাদের সবাইকে মারধর করতো, আর এটা তোমাদের চেহারাও পরিষ্কার বোঝা যাচ্ছে তোমরা সবাই অনেক ভয়ে রয়েছো। কিন্তু এখানে গ্যাটিসকে দেখো, সে একদম আয়ুবের কাছাকাছি এবং এক পাশে দেখো গোপন ভাবে হাত ধরে রয়েছে, কোলে বসে রয়েছে, চেহারা ওর খুব হাসি। তো ওদের মধ্যে সম্পর্কটা তো স্বাভাবিক না, এর মানে হচ্ছে গ্যাটিস এবং আয়ুবের মধ্যে ছোটবেলা থেকেই কোনো অবৈধ সম্পর্ক ছিল, মানে বুঝতেই পারছো। তো আলবি এখানে ডাইরেক্ট বলে যে গ্যাটিসই আয়ুবের সঙ্গে মিলে রয়েছে। আর এটাই হয়তো দেবী মরার আগে লক্ষ্য করেছিল, আর এই কারণে দেবী মারা গিয়েছে। আবার ওইদিকে লিও তো গ্যাটিসকে খুঁজতে গিয়েছে, ও তো ওইগুলো জানে না। তো সেই ঘরে গিয়ে পৌঁছায় যেখানে ক্রিস্টির লাশটা মোড়ানো ছিল। আর তখন ওর পেছন থেকে গ্যাটিস এসে দরজাটা বন্ধ করে দেয়, ঠিক যেভাবে আয়ুব ছোটবেলাতে ওদেরকে বন্ধ করে দিত। আর দরজা বন্ধ হতেই ছোটবেলার কাহিনী লিওর মনে পড়ে যায় এবং সে নিজেকে দেখতে পায়, অনেক ভয় পেয়ে যায়। আর লিও তখন ওয়াকি টকি দিয়ে বাকি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, সবাইকে সতর্ক করার চেষ্টা করে যে গ্যাটিসই ভিলেন, কিন্তু বাকি সবাই তো জানে, ওই জানতো না এবং ওর ওয়াকি টকিও কাজ করছিল না। আর তখনই আমরা দেখতে পাই ক্রিস্টির লাশটা হঠাৎ করে জেগে ওঠে, সম্পূর্ণ ঘরটা নিস্তব্ধ হয়ে যায় এবং মুহূর্তে লিওর উপর সে ঝাঁপিয়ে পড়ে এবং খুবই ডেঞ্জারাস ব্রুটাল ভাবে ওকে হত্যা করে দেয়। আর এরপর আমরা গ্যাটিসকে দেখতে পাই, যাকে আয়ুব পুরোপুরি কন্ট্রোলে নিয়ে ফেলেছে। আর এরপর সে করে কি সবার সামনে বেরিয়ে এসে আয়ুবের প্রশংসা করা শুরু করে এবং বলে, আয়ুব আমাদের সবাইকে ভালোবাসতো, সুতরাং আয়ুবের জন্য উচিত তোমাদের সবাইকে বলি
দেওয়া, তাহলে আয়ুব আবার দুনিয়াতে ফেরত আসবে। এবং এখানে গ্যাটিস আরো স্বীকার করে সেই রাতে আমি আর আয়ুব মিলেই দেবীকে বলে দিয়েছিলাম, এবং আমি এই বই ব্যবহার করে অনেকবার আয়ুবকে এই পৃথিবীতে স্থায়ীভাবে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার এতটাও শক্তি ছিল না যে আয়ুবকে চিরস্থায়ীভাবে এই পৃথিবীতে আমি রাখতে পারবো। সে কিছু মুহূর্তের জন্য আসতে পারতো, আবার চলে যেত। আর আয়ুবকে চিরদিনের মতো রাখার একটা উপায় ছিল, সেটা হচ্ছে আলভি এবং তার বোনের বলি দেওয়া। মানে আগের পর্ব যারা দেখেছো তারা অবশ্যই জানো যে একটা শয়তানের সাথে চুক্তি দেওয়া হয়, তাকে বলি দিতে হবে। তো গত পর্বে কিন্তু আলভি এবং তার বোনের বলি কিন্তু শয়তান পায়নি। তো শয়তানের সাথে গ্যাটিস চুক্তি করেছে, সে যদি আলভি এবং আলভির বোন সাথে বাকি যে ওর ভাই বোন রয়েছে সবাইকে যদি বলে দিতে পারে, তাহলেও আয়ুবকে ফিরে পাবে। মানে ওই বুইরা বেটার জন্য এত কিছু ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, এ কারণে মূলত গ্যাটিস পুরো পরিকল্পনা মাফিক ওদের সবাইকে এখানে এনে এই জায়গাটিতে ফাঁসিয়েছে, যাতে আয়ুবকে চিরস্থায়ীভাবে এই পৃথিবীতে আনা যায়। তো এই কথা শুনে বুড়ি অনেক রেগে যায় এবং ওই বইটা জ্বালিয়ে দিতে যায়, কিন্তু তখনই গ্যাটিস করে কি তার শয়তানি শক্তির মাধ্যমে ওকে ওপরে তুলে নিচে জোরে আশ্রে ফেলে, আর তারপর সে তার শয়তানি শক্তি দ্বারা ওই বইটা নিজের কবলে নিয়ে নেয়। কিন্তু এরপর গ্যাটিস যখন তার শয়তানি ক্ষমতা আলভির ওপর ইউজ করতে যায়, সেটা কাজ করে না। আর এই সুযোগের সদ্ব্যবহার করে আলভি করে কি গ্যাটিসকে আক্রমণ করে এবং ওদের দুজনে মারামারি শুরু হয়। কিন্তু গ্যাটিসের শক্তি আলভির ওপর কাজ না করলেও অন্য কিছুর উপর তো কাজ করে। তো সে বুডির বডিকে তুলে আলভির উপর ফেলে দেয় আর বই নিয়ে যেতে থাকে। বাট তখনই পেছন থেকে মার্থা করে কি গ্যাটিসকে ছুরি নিয়ে মারতে আসে, কিন্তু গ্যাটিস উল্টো ওর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। কিন্তু ইতিমধ্যে মার্থা ওই বইটা ওর হাতে নিয়ে নিয়েছিল, আর এ কারণে গ্যাটিস যখন ওকে জাদু করে ছুঁড়ে মারে, তখন মার্থাও বইসেও আরেক জায়গায় পড়ে আসে। আর এরপর আলভিও করে কি মার্থার কাছে আসে, কিন্তু তখন ওই ঘরের মধ্যে গ্যাটিস আগুন লাগিয়ে দেয়। তো যাই হোক, মার্থা মরে যাওয়ার আগে আলভিকে এটাই বলে যে এই কিতাবের মধ্যে অনেকগুলো মন্ত্র রয়েছে, আর এগুলোর মধ্যে থেকে তুমি যদি সঠিক মন্ত্রটা খুঁজে বের করতে পারো, তাহলে তুমিও একটা পাওয়ার পেয়ে যাবে, শয়তানি পাওয়ার, এবং ওই শয়তানি পাওয়ার দিয়েই তুমি শয়তানের সাথে লড়াই করতে পারবে। আর এই কথা বলেই মার্থা মরে যায়। আর তারপর আলভি অনেক খোঁজাখুঁজি করে এবং অবশেষে একটা মন্ত্র খুঁজে পায়, যেটা আয়ুবের ক্ষমতা বিনষ্ট করতে পারে। কিন্তু সেই মন্ত্র সে নিজের উপরই প্রয়োগ করে, পড়তে শুরু করে, এবং আলভির ভেতরেও নতুন একটা শক্তি আয়োগ করে যায় বা জেগে ওঠে। আর এর ফলে সে হাত ব্যবহার না করে জিনিসপত্র সরাতে পারে, বাতাসে তুলে ফেলতে পারে। এরপর আলভি করে কি আঘাতপ্রাপ্ত বুডিকে বাইরে নিয়ে আসে, আর নারাকে বাঁচাতে সে প্রথমে বেসমেন্টে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু এরপর সে যখন উপরে পৌঁছায়, এক কোনায় সে তার বোনকে দেখতে পায়, যে গ্যাটিসের হাত থেকে পালিয়ে লুকিয়েছিল। আর এরপর সে তার ছোট বোনকে নিয়ে যখন বাইরে যাচ্ছিল, তখনই গ্যাটিস করে গিয়ে আলভির ওপর আক্রমণ করে দেয় এবং ওর উপর রক্ত বমি করা শুরু করে। তো এইখানে উল্লেখ্য, আলভির কাছে শক্তি তো ছিল, কিন্তু এই শক্তিটা মাত্র পেয়েছে, কিভাবে ব্যবহার করতে হয় ও জানতো না। কিন্তু গ্যাটিস তখন করে কি তার কালো লম্বা জিহ্বাটা বের করে আলভিকে আঘাত করার চেষ্টা করে। বাট তখন আলভির হাতে একটা চাকু এসে যায় এবং সে গ্যাটিসের জিভে অনেক জোরে আঘাত করে। আর তখন গ্যাটিস ব্যথা এবং রাগে আলভিকে উঁচু করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তারপর আলভি আর নারা মানে ছোট বোন নিয়ে লুকিয়ে পড়ে এবং আলভি তার শক্তিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। আর ঠিক তখনই আবারও করে কি গ্যাটিস আলভির উপর আক্রমণ করে। এরপর আমরা দেখতে পাই অবস্থা খুবই খারাপ, গ্যাটিস আলভিকে প্রায় হত্যাই করে ফেলছিল এবং এখানে মনে হচ্ছিল বাঁচার আর কোনো সিস্টেমও নাই। তো এর জন্য শেষবারের মতো আলভি করে কি নিজের শক্তি পরীক্ষা করে এবং ফাইনালি সে নিয়ন্ত্রণ করতে পারে এবং একটা ব্লেড এনে গ্যাটিসের গলায় আঘাত করে এবং তারপর তার বোনকে নিয়ে পালিয়ে যায়। আর বাইরে বুডি গাড়ি ঠিক করে অপেক্ষা করছিল, কিন্তু তখনই আমরা দেখি গ্যাটিসের আত্মরা শরীরই আলভির উপর আক্রমণ করতে আসে। আর ঠিক তখনই বুডি করে কি গ্যাটিসের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এবং গ্যাটিসের যে আত্মরা দেহ ছিল সেটা ধ্বংস হয়ে যায়। কিন্তু তখন একটা ভয়ঙ্কর আমরা দৃশ্য দেখতে পাই, মানে এর আগে ইতিপূর্বে এই ধরনের ভয়ানক সিনেমা আমি কোনো সিনেমাতেই দেখিনি। মানে গ্যাটিসের ভেতর থেকে আলভির দেহ বেরিয়ে আসে এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট সিন ছিল এবং ইন্দোনেশিয়ান সিনেমা যে লেভেলে চলে গিয়েছে, সিরিয়াসলি ভাই। তো যাই হোক, এরপর ওই দেহটা করে কি আলভির ভেতরে ঢুকে পড়ে আর তখনই আলভি অজ্ঞান হয়ে যায়। আর এরপর সে যখন জেগে ওঠে, সে সামনে ওই শয়তানকে দেখতে পায়, যার সাথে আয়ুব চুক্তি করেছিল, ওর বাবা চুক্তি করেছিল। আর ওই শয়তান বলে, তুমি আমার কাছ থেকে বাঁচার জন্য কতই না চেষ্টা করেছিলে, তাই না? এত কিছুর পরেও অবশেষে আমার সামনে তোমাকে আসতেই হলো। আসলে তোমার আত্মা কখনো তোমার ছিলই না। তোমার বাবা যে মহিলাটার মাধ্যমে আমার পূজা করেছিল, টাকা পাওয়ার লোভে তোমার আত্মা তোমার বাবা আমার কাছে অনেক আগেই বেঁচে দিয়েছিল, তোমার বোনের আত্মাও বেঁচে দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সে আমাকে ধোকা দিয়েছিল। কিন্তু সে জানতো না তোমার আত্মা ইতিমধ্যে আমার নামে হয়ে গিয়েছে, আর এখন থেকে তুমি আমার গোলাম এবং তোমার আত্মা সম্পূর্ণরূপে আমার দখলে থাকবে। আর আয়ুবও যেহেতু তার চুক্তি পূরণ করতে পারেনি, মানে বডি এখনো বেঁচে রয়েছে, তো এই কারণে আয়ুবের আত্মা আমার গোলাম হিসেবে থাকবে। আর তারপরে আলভির চোখ খুলে যায় এবং আলভিকে আমরা দেখতে পাই পুরো নর্মাল। আর তারপর ওরা কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালায়। কিন্তু ঘটনাটা তো সহজ না ভাই, বিপদটা এখনো রয়ে গিয়েছে, কারণ আলভির আত্মা পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রণে, মানে আলভি নিজে এখন ভিলেন। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো এটার থার্ড পার্ট আসবে এবং আশা করছি থার্ড পার্ট আসলে আরো ভয়াবহ হবে আর কি। তো আমি বিদায় নিচ্ছি এবং তোমাদের এই সিনেমাগুলো কেমন লাগছে, হরর সিনেমাগুলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।